নমস্কার, পাঁচমেশালি গল্পে সবাইকে স্বাগত। আমি বন্দনা। আজ আমি পাঠ করে শোনাব ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসের 9ম পর্ব। আশা করি সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আরও গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শুরু করি আমি পদ্মজা উপন্যাসের 9ম পর্ব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন। এরপর বললেন, তোর মায় আমার লগে কাইজ্জা করব? আমারে আমি বলবো? আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যামু। পদ্মজা চোখ দুটি জলজল করে উঠল। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন। ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টা মেয়ের জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেননি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, মোর্শেদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এদের দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, 2টার লইগ্গা চাদর আনতাম না সুইডার। পদ্মজা কথাটা শুনে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব! ছেলেটাকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর, আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস। মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আর আসে না। তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন। পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল, আম্মা, পায়েস খাবো? আচ্ছা, খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে। সূর্যের আলোতে কোনো তেজ নেই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মোর্শেদ নারিকেল গাছে উঠেছেন। পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন, এই জন্য ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। 2 বোন বাড়ি থেকে দ্রুত বের হলো। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে। দুজনের গায়েই মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনে হাউমাউ করে কান্না করে ওঠে। মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরেন অনেক রাত্রিরে। পূর্ণা বলল, আব্বার পছন্দ ভালো, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসল। সামনের কটি দাঁত ছিলিক দিল। হাতের ডান পাশে ধানক্ষেত।
ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে। অনেকে হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আপারে, লিখন ভাই! পদ্মজার নিঃশ্বাস গেল থমকে। মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা। লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে, পাশে মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রাগ করল না। লিখন পিছন পিছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। চাহনি অশান্ত। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির ওপর জেঁকে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি। পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে, পদ্মজার লোকসমাজের ভয় খুব। তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে। উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে? পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন সাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে। তাই লিখন সাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে। ভাবে, লিখন সাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে, কী যে হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করল লিখনের উপস্থিতি। ওড়নার ঘোমটা চোখ অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে। লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটা কণ্ঠ ডেকে উঠল, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবু কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন দুয়েক পা এগিয়ে আসলো। পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে। লিখন উসখুস করছে, কথা গুলিয়ে ফেলেছে। পদ্মজাকে লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করল। এরপর অনুরোধ স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকালে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আম্মার কথা কেন ভাবিস না? পদ্মজার কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেলল? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গোধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমায়েশ দেন, পদ্ম, কয়টা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাপ পড়ে টমেটোর ছোট ছোট ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উঁকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কী জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু এতটুকু বুঝেছেন, মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন। তবে হেমলতা জানেন,
মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও বিশ্বাস করেননি, তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবে, কেন এসেছেন তিনি, কি বলতে চেয়েছিলেন? জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা, একটা কথা বলি। পদ্মজা চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। মুখে ফুঁ দিয়ে বলল, বল। রাগ করবে না তো? পদ্মজার চোখ ছোট ছোট করে তাকালো, বলল, করব না। পূর্ণা লিখনের দেয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছোঁ মেরে চিঠি নিল। পূর্ণা অবাক হলো, মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করল। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্যও অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার, তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব, তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মনে মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখন সাহ। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে। রাত অনেক। গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমেছে। এরপর ভোর রাতে টিনের চালে শিশিরকণা বড় বড় ফোঁটার বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসল। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোয় পদ্মজা রুমে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটোকুটি করে জানলার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মজা। হাতের মুঠোয় 3টা চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছুটোছুটি করছে। সামনের কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না। সব কিছুই অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকো এসে ঘাটে ভিড়ে। নৌকোয় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পিল উঠল চমকে। পালানোর মতো শক্তিটুকুও পায়ে নেই। লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি। আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি, তাই এসেছি। পদ্মজা মনে মনে সুরা ইউনুস পড়ছে। ভয়ে বুক দুরু করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ? একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল, লিখন নৌকো থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্যে, তবে তা প্রকাশ করল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে। হাঁটুর ওপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকালো। বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি করে কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি?
পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো, তারপর আবার হাঁটুতে মুখ লুকোলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকল, পদ্মজা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলো ছলো চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করল? তুষার চমকালো। হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানল তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। এমন কেস শত শত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না, ফ্লোরে শুয়ে পড়ল, চোখ বুজল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিচ্ছু বলবে না। সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে। চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করল পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণে কয়টা দাগ, গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়ল, ফাইমা! ফাইমা কাছেই ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাইমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখেছি, প্রশ্নও করেছি, মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্নে মাথা ভন ভন করছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী 7 বছরে কি হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না। মাথা না কাজ করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে ওন্নার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রান্ধা লাগবো না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তো হেই রাঁধুক। শেষ অবধি হেমলতা হার মারলেন। পদ্মজা মাটির চুলায় মুরগি মাংস রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির মাংস রান্না হচ্ছে। আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বললেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ? শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা, বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না 3 জনরে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেক দিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিচ্ছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠোনেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোয়াচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে ডাকল, আব্বা। মোর্শেদ তাকান। পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল, আম্মা বলছে আলীদের নিয়ে আসতে। রন্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে, সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে গেল। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে।
বড়শি দিয়ে না জালি দিয়ে? এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে। আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল, পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসেন, উদাস হয়ে টিনের দেওয়ালে তাকান। এরপর বলেন, তোর বাপ ভালো মানুষ শুনেছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মাস দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে যন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নেই, নিজস্ব স্বকীয়তা নেই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারা দিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে আব্বা বুঝেছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয়। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন, এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে, তাই না আম্মা? পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে শ্রান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করছিল, পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না। নিশ্চয়ই ঘাটে বসে আছে। প্রান্তও তো নেই। হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করল, পূর্ণা, প্রান্ত কোথায়? তো এখানেই শেষ করলাম আমি পদ্মজা উপন্যাসের 9ম পর্ব। আবার আসবো অন্য এক পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন।